জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না না কি তুমি লাইনে নাই? স্যার ক্লাস করাইতেছে তো। স্যারের ফোন আসবে কেন? ফোন কার আসছে? কেন আমি তো ইয়াতে আছি তো, আমি ওই ক্লাস নিচ্ছি তো। কি হুম, হ্যাঁ হ্যাঁ ক্লাস নিচ্ছি তো, হ্যাঁ এতে আছি। হ্যাঁ দেখো, আমরা এই বিষয়গুলো আলোচনা করেছিলাম হ্যাঁ বিগত ক্লাসগুলোতে, ঠিক আছে না? যেহেতু সমাজ বিজ্ঞান নিয়ে আলোচনা করবো, এই জন্য আমরা সমাজ এবং এটার বিভিন্ন ডিফারেন্ট ফিচার গুলো বা ক্যারেক্টারিস্টিক গুলো, হ্যাঁ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। তারপরে সমাজ বিজ্ঞান কি, হ্যাঁ সমাজকে কিভাবে সায়েন্টিফিক ওয়েতে স্টাডি করলে সেটা বিজ্ঞানে পরিণত হয়, এই বিষয়গুলো স্টাডি করেছি। দেন আমাদের আলটিমেট গোল ছিল কি রুরাল সোশিয়োলজি স্টাডি করা, হ্যাঁ তাই না? রুরাল সোশিয়োলজিতে আমরা রুরাল সোশ্যাল লাইফ সম্পর্কে, ফার্মিং লাইফ সম্পর্কে জানতে পারবো, যেহেতু আমাদের কোর্সের নোমেনক্লেচারটা হচ্ছে কি যে রুরাল লাইফ এন্ড লাইভলিহুড, সামথিং লাইক দ্যাট, এরকম তোমাদের কোর্সের নামটা। এটা ছিল সোশিয়োলজি অফ ফার্মিং এন্ড রুরাল লাইফ, তাই না? তোমাদের সাবজেক্টের নাম কিন্তু সোশিয়োলজি অফ ফার্মিং এন্ড রুরাল লাইফ, এটা। সুতরাং আমরা রুরাল সোশিয়োলজির অরিজিন এন্ড ডেভেলপমেন্ট, হ্যাঁ এটা রুরাল সোশিয়োলজির উৎপত্তি কোথায় হয়েছিল, কিভাবে হয়েছিল। আচ্ছা বলো তো, সোশিয়োলজির ফাদার কে ছিল? সোশিয়োলজি ওয়ার্ড কে ইউজ করেছিল প্রথম? অগাস্ট কমেন্ট। কত সালে? আমি সালটাও বলেছিলাম, দেখো তোমরা নোট করছো। 1839। আচ্ছা, উনি কোন দেশের লোক ছিল এটা একটু জানা দরকার। অগাস্ট কোন দেশের লোক ছিল? স্যার ফ্রেঞ্চ, ফরাসিয়ান। মাশাআল্লাহ, ভেরি গুড। আর অগাস্ট কোতের আগেও হ্যাঁ আরাবিয়ান একজন সমাজবিজ্ঞানী সোশ্যাল কালচার শব্দটা ব্যবহার করছিল, ওনার নামটা বলতে পারবা? স্যার ইবনে খালদুন। ভেরি গুড, এক্সিলেন্ট। ইবনে খালদুন, হ্যাঁ উনি কিন্তু সমাজ নিয়ে প্রথম চিন্তা করছে, সোশ্যাল কালচার নিয়ে প্রথম ওয়ার্ড ইউজ করেছেন। বাট শুধু সোশিয়োলজি শব্দটা এটা মানে সায়েন্টিস্টদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে দেয় আর কি। তারপরে অগাস্ট কোতের চিন্তা ভাবনাগুলো ছিল পজিটিভ ফিলোসফি, বই লিখেছিল, সমাজের বিবর্তনের 3 স্টেজ অফ ডেভেলপমেন্ট নামে বিভিন্ন বিষয় লিখেছিল। এগুলো অনেকটা ভালো স্বীকৃতি পেয়ে যায় ফ্রান্স, ইউরোপিয়ান কান্ট্রিতে। এই হিসাবে ওনাকে মানে ডিটেক্ট করা হয় সোশিয়োলজির ফাদার হিসাবে। এটা সোশিয়োলজির হিস্ট্রিতে অবশ্যই জানা প্রয়োজন। আর রুরাল সোশিয়োলজির অরিজিনের ক্ষেত্রে কোন কোন বিষয়টা সবচেয়ে বেশি করেছে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলতো রুরাল সোশিয়োলজির উৎপত্তির ক্ষেত্রে? স্যার কান্ট্রি লাইফ কমিশন স্যার। রাইট, এক্স্যাক্টলি। তারপরে কান্ট্রি লাইফ কমিশনের গঠন করেছিল কে? স্যার আমেরিকান প্রেসিডেন্ট। নামটা কি? রোজভেল্ট। থিওডোর রুজভেল্ট, এক্স্যাক্টলি, ভেরি গুড, মাশাআল্লাহ। এটা তার মানে আমরা অরিজিন ডেভেলপমেন্টের যে রূপ সেটা জেনে গেলাম। পরবর্তীতে এটার যে একটা সাবজেক্ট হিসাবে, ডিসিপ্লিন হিসাবে এস্টাবলিশড হওয়ার জন্য যে প্রসেস গুলো ছিল সেটা তোমরা হিস্ট্রির মতো পড়ে নিবা, তাহলে বুঝতে পারবা। কিন্তু এই মূল বিষয়টাই ছিল কান্ট্রি লাইফ কমিশনের হাতে, তাদের রিপোর্টের উপর বেস করেই এটা গঠন হয়। থিওডোর রুজভেল্ট কান্ট্রি লাইফ কমিশন একটা বড় ধরনের ক্রাইসিস চলতেছিল আমেরিকান গ্রামগুলোতে। ব্যাপক হারে পোভার্টি, দারিদ্রতা ছিল, ফসল হচ্ছিল না, দুর্ভিক্ষ, লটস অফ থিংস, অনেক ব্যাড ডেটেড একটা সমাজ ব্যবস্থা ছিল এটার উপর বেস করে। তার মানে আমরা এগুলো স্টাডি করেছি। আর রুরাল সোশিয়োলজি অরিজিন ডেভেলপমেন্টের ক্ষেত্রে
আমরা জেনে নিলাম। আর এই রুরাল সোশিয়োলজি স্টাডি করার পারপাসটা কি একজন বলো তো? রুরাল সোসাইটি এবং এর বিভিন্ন দিক নিয়ে হচ্ছে সায়েন্টিফিক এবং সিস্টেমেটিক ভাবে পড়াশোনা করা। তা তো করবা, এটা তো এই সাবজেক্ট ম্যাটার বললাম, হ্যাঁ, কিন্তু উদ্দেশ্যটা কি? স্যার সমাজের উন্নয়নের জন্য আমরা নতুন ভাবে কিভাবে সমাজকে রিকনস্ট্রাক্ট করতে পারি, এটা হচ্ছে রুরাল সোশিয়োলজি পড়ার মাধ্যমে বোঝা যায়। একটা ভালো অবজেক্টিভ বলেছে, এটা একটা ব্রড অবজেক্টিভ বলে ফেলেছো, তাই না? ওভারঅল সমাজ ব্যবস্থাকে পরিবর্তনের জন্য বা উন্নয়নের জন্য চিন্তা ভাবনা, বাট এটাকে যদি স্পেসিফিক করো আর কি কি অবজেক্টিভ আসতে পারে? স্পেসিফিক করতে হবে তো, না? কারণ তুমি ওভারঅল ডেভেলপমেন্ট করতে চাইলে তাহলে তোমাকে অনেক ফ্যাক্টর চিন্তা করতে হবে। একটা সমাজের ডেভেলপমেন্ট করতে অর্থনৈতিক উন্নয়ন করলে কি হবে? না স্যার, মানে শুধুমাত্র অর্থনৈতিক না, ওই সমাজের মানুষগুলোর হচ্ছে বিভিন্ন কমিউনিটি গুলোর, তারপর হচ্ছে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানগুলোর, কালচার গুলোর। ফর এক্সাম্পল, তুমি একটা রুরাল এরিয়াতে কোনো একটা জনগোষ্ঠী, টার্গেট জনগোষ্ঠী ফার্মার, যারা একদম মানে খুবই যাদের ইকোনমিক যেটা বলা হয় সার্ভাইভ করার মতো ক্যাপাসিটি খুব কম, তারা অন্যের জমিতে চাষাবাদ করে, তাই না? তাদের লাইফের জন্য যদি তুমি কিছু করতে চাও, হ্যাঁ, তখন তুমি কোন বিষয়টাকে বেশি হাইলাইট মানে প্রাধান্য দিবে, কোনটাকে বেশি প্রায়োরিটি দিবে? স্যার এইখানে তো স্যার মানে শিক্ষা বিষয়টা আনতে হবে, আবার স্যার ওই ইকোনমিক যে বিষয়টা, মানে তাদের জন্য বিভিন্ন লোনের ব্যবস্থা, সফট লোন, এগুলো তো করতে হবে স্যার। আচ্ছা, লোনও দিলা, আর হচ্ছে কি আরেকটা কি বললা? স্যার সফট লোন যেগুলো আছে, মানে ক্ষুদ্র ঋণ, মাইক্রো ক্রেডিট বা স্মল জি ক্রেডিট। স্যার, মাইক্রো ক্রেডিট, জি স্যার। আর হ্যাঁ, আচ্ছা, টাকা দিলা, তারপর মানে এটাকে একটা মডেল হিসেবে দাঁড় করো, টাকা দিলেই কি দায়িত্ব শেষ? না স্যার, মানে তারা এটা কিভাবে সুষ্ঠু ব্যবস্থাপনা করতে পারে, এটার জন্য তাদেরকে প্রয়োজনীয় নলেজও দিতে হবে। এটা কি কি হতে পারে? নলেজ দেওয়ার জন্য কি কি স্টেপ নিতে পারো? স্যার বিভিন্ন হস্তশিল্প বা বিভিন্ন ধরনের কার্যকরী বা কারিগরি শিক্ষা। তার ডিমান্ডটা কি? ঋণ দেওয়ার মাধ্যমে তাদের টাকা সঞ্চয় করার মানে এবিলিটি নিজেদের মধ্যে আইডেন্টিফাই করতে হবে, তারপর সে অনুযায়ী তাকে ইয়ে দিতে হবে। রাইট, প্রবলেম আইডেন্টিফিকেশনের কথা কি বললা? আমি ফারজানা। হ্যাঁ, এক্স্যাক্টলি। প্রথম তোমাকে একজন ফার্মার্সকে ট্রিটমেন্ট দিতে হলে, হ্যাঁ, বা তার পরিবর্তন মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা তার উন্নয়নের জন্য কাজ করতে হলে প্রথমে তার কাছ থেকে শুনতে হবে তার নিডসটা কি, হ্যাঁ। তার নিডসটা যখন জানবা তখন বিভিন্ন প্রবলেম বের হবে, হ্যাঁ। এই প্রবলেমটাকে হাইলাইট করে, হ্যাঁ, প্রবলেমটাকে একটা ফ্যাক্টর হিসেবে ধরে দেন তার উপর ফিজিবিলিটি স্টাডি করতে হবে। সে কি আসলে ক্রেডিট পাওয়ার যোগ্য কিনা, হ্যাঁ, সে কি ক্রেডিট নিয়ে খেয়ে ফেলবে কিনা, ক্রেডিট নেওয়ার পর তার যদি ছেলে মেয়েরা থাকে বা বড় ছেলে থাকে, যদি সেই ছেলে আবার এডিক্টেড হয়, হ্যাঁ, তাহলে লোন দিলে কি হবে? এটা আনপ্রোডাক্টিভ চলে যাবে। তারপরে হচ্ছে তুমি যে এলাকায় লোন দিলা তাদেরকে, সেখানে বিভিন্ন ব্রোকার মানে শ্রেণী গড়ে উঠছে, লোন নিয়ে তারা টাকা কি করে জানো, টাকা কি করে টাকা নিয়ে বিজনেস, জুয়া খেলা হচ্ছে না, গ্রামে গ্রামে বিভিন্ন অঞ্চলে জুয়া খেলার আসর। প্লিজ সাউন্ড হচ্ছে কার এখানে? মারিয়া হাসান লিয়ানা, মিউট করে নাও। তারপরে এইসব ফ্যাক্টর গুলো কি করতে হবে, কনসিডারেশনে নিতে হবে যে একজন ফার্মার্সের লাইভলিহুডের চেঞ্জের জন্য তুমি যে ফ্যাক্টর গুলো প্রথমে ইয়ে করবে। অ্যাকচুয়ালি প্রবলেমটা কি, তার এডুকেশনাল স্ট্যাটাস বা তার ফর্মাল এডুকেশন না থাকলেও সে কতটুকু জানে এগ্রিকালচার সম্পর্কে, বা হোয়াটএভার সে এগ্রিকালচার না জানুক, অন্য এগ্রিকালচারের সাথে বিজনেস করে। ফর এক্সাম্পল, সে স্মল ট্রেডার্স, এগ্রিকালচারাল প্রোডাক্ট গুলো সে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে শহরে বা উপশহরে
বা বিদেশেও সে এক্সপোর্ট করতে পারে, এক্সপোর্ট ওরিয়েন্টেড কোনো কোম্পানির সাথে এঙ্গেজ থাকতে পারে। হ্যাঁ, এগ্রিকালচার একটা বাস্ট ফ্যাক্টর, এখানে অনেক অনেক এজেন্ট জড়িত, স্টেক হোল্ডার জড়িত। হ্যাঁ, সেক্ষেত্রে তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড বা ইনফর্মাল এডুকেশন যেটাই বলি না কেন, ফর্মাল যেটাই বলি না কেন, এগুলোর সাথে তার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে সেটা সম্পর্কটা কিরকম, এই বিষয়গুলো কনসিডারেশনে নিতে হবে। তারপরে আদৌ সে লোন পাওয়ার যোগ্য কিনা, আবার তারপরে হচ্ছে লোনের ইন্টারেস্ট রেট কত, সেটার পেমেন্টের কন্ডিশন কি মান্থলি নাকি ইয়ারলি নাকি উইকলি। হ্যাঁ, অনেক অনেক ব্যাপার থাকে স্মল ক্রেডিটের বা মাইক্রো ক্রেডিটের, এই বিষয়গুলো সে এফোর্ড করতে পারবে কিনা। তারপরে সে টাকাটার সিকিউরিটি কে দিবে, কারণ মনে করে যে ফার্মার্সের জন্য কাজ করছো তার তো নিজস্ব জমি নেই, সে যদি সামহাও কোনোভাবে ডিফল্টার হয় তাহলে এটার দায়িত্ব কে নিবে। লোনের ক্ষেত্রে বড় একটা বিষয়। সুতরাং লোন দরকার আছে একটা নির্দিষ্ট পর্যায়ে, বাট সবার জন্যই লোন না কিন্তু। সেই জন্য সেই বিষয়গুলো তোমাদের খেয়াল রাখতে হবে যখন তোমরা ফার্মার্সের জন্য কাজ করবে। সব ফার্মার্সকে কিন্তু লোন দেওয়া যাবে না। হ্যাঁ, কারণ এটা এখানে জামানতদার তৈরি করতে হবে, কে জামানত হিসাবে নিবে এটা, যে সে যদি লোন পে করতে না পারে, সামহাও সে মারাই গেল, তার উত্তরাধিকার যারা আছে পরবর্তীতে তারা যদি সে লোনটা পে করতে না চায়, এবং সেটা যদি প্রাইভেট কোনো ব্যাংক হয় তাহলে তো প্রশ্নই আসে না। হ্যাঁ, পাওয়াই যাবে না কোনোভাবে। গভর্নমেন্টের ব্যাংক হলে সেটাও পরিশোধ করতে হবে, মামলা হয়ে যাবে। অনেক রুলস আছে, বাংলাদেশ ব্যাংকের লোন পরিশোধ না করলে মামলা হয়ে যায়, এবং মামলাগুলো দেখা যায় যে যারা নিরীহ তাদের উপরে বেশি হয়, আর যারা দেশের টাকা বিদেশে পাচার করছে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে এগুলো ফ্লেক্সিবিলিটি আছে, হবে না এত সহজে। ইন্ডাস্ট্রির মালিক যারা আছে তাদের ক্ষেত্রে লোন পে না করলে এটা শুধু হিসাব বাড়তে থাকবে, বাট পে করলো বা না করলো এটা নিয়ে কোনো কনসার্ন নেই, কারণ এই বিষয়টা এখনো এত বেশি স্ট্রিক্টলি হ্যান্ডেল হয় না আমাদের এইসব দেশগুলোতে আর কি, যেগুলো মানে উঠতি অর্থনীতি যেখানে আছে। এগুলোতে এখনো ওই লেভেলে ইনস্টিটিউশন গুলো এতটা স্ট্রিক্ট না, ব্যাংকিং ইনস্টিটিউশন গুলো। হ্যাঁ, সেটা আমরা জানি বাংলাদেশ ব্যাংকের দেখো টাকা লাপাত্তা হয়ে গেল, সোনালী ব্যাংক, হলমার্ক, লটস অফ থিংস, এগুলোকে অ্যাড্রেস করতে হবে। আর কৃষি ব্যাংক আসলে তোমরা যেহেতু এগ্রিকালচার ইউনিভার্সিটির স্টুডেন্ট, আর গ্রামের মানুষের ব্যাংকের অ্যাক্সেসটা হচ্ছে কৃষি, বাংলাদেশ কৃষি ব্যাংক। এটার পারপাজই কিন্তু ফার্মার্সদের ইয়া করা, পেট্রন করা, ফার্মার্সদের সুযোগ সুবিধা বুঝে তাদেরকে লোনের ব্যবস্থা করা, স্বল্প লোন হোক, সেটা হোক কম ইন্টারেস্টে কৃষি লোন। যেমন এই যে করোনার কারণে গভর্নমেন্ট সাবসিডি দিয়েছে, প্রণোদনা যেটাকে বলা হয়, 4% ইন্টারেস্টে। এখন আমার প্রশ্ন হচ্ছে আসলে বাংলাদেশে কত পার্সেন্ট দরিদ্র কৃষক যারা করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা ছোট ছোট ফার্ম করে তুলেছিল, হ্যাঁ, মুরগির ফার্ম, তারপরে মাছের ফার্ম, বা এগ্রিকালচারাল, করোনার কারণে সেটা মার্কেটটা ফেল করেছে, প্রোডাকশনটা ফেল করেছে, প্রোডাকশন হলেও সেটা মার্কেটাইজড হয় নাই, মানুষ স্ট্যাগনেন্ট হয়ে গেছিল, ঘরে বসেছিল। হ্যাঁ, যে অর্থনীতির চাকাটা ঘুরতেছিল সেটা থমকে গিয়েছিল। সেই অবস্থায় গভর্নমেন্ট সাবসিডি দিয়েছে এইসব ফার্মারদের জন্য, বাট আলটিমেটলি তারা কতটা পেয়েছে সুবিধা এটা আমাদের দেখার বিষয়, এটাও গবেষণার বিষয়। এখানে প্রাতিষ্ঠানিক যে প্রবলেম গুলো আছে এগুলো তোমাদেরকে অ্যাড্রেস করতে হবে অ্যাজ এ রুরাল সোশিওলজিস্ট বা অ্যাজ এ এগ্রিকালচারিস্ট হিসেবে। তুমি দুইটা রোল প্লে করবা তোমার প্রফেশনাল লাইফে, যেহেতু তুমি রুরাল সোশিওলজি একটা সাবজেক্ট স্টাডি করতেছো, অ্যাজ এ শুধু নট রুরাল সোশিওলজি, তুমি সোশিওলজিস্ট। আমি মনে করি প্রতিটা মানুষই যখন সমাজ নিয়ে চিন্তা করবে, হ্যাঁ, সমাজের প্রবলেমস নিয়ে চিন্তা করবে, ইভেন তার ফ্যামিলি নিয়েও যদি সে চিন্তা করে, কারণ ফ্যামিলি তো একটা ইউনিট সমাজের, তখন সে নিজে একজন সোশিওলজিস্ট হবে। আমরা আমাদের প্রত্যেকের লাইফ নিয়ে চিন্তা করি না যে আমার এই সামনে আমার লাইফে এই প্রবলেমটা হবে, এখন স্টাডি করতেছি, আমার স্টাডি শেষ হওয়ার পরে আমার চাকরি খুঁজতে হবে, আমার ফ্যামিলিকে সাপোর্ট দিতে হবে, তাহলে কোন স্ট্র্যাটেজিতে আমি আগাবো? আমি কি টেকনিক্যাল সাবজেক্টের পাশাপাশি বিসিএস এর জন্য, জেনারেল বিসিএস এর জন্য, ক্যাডারে ফাইট দেওয়ার জন্য আগে থেকে স্টাডি করব? এই বিষয়গুলো কিন্তু তোমাদের মধ্যে চলে আসে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার, যখন তোমাদের বড় ভাইয়েরা বড় আপুরা স্টাডি করে, তোমরা ওই পরিবেশটা পেয়ে যাও হলে থাকার কারণে, বা সামহাও হলে না থাকলেও এডুকেশন সেক্টরে একটা ভালো পরিবেশ পাওয়ার কারণে মানুষ তাদের এইমটা সেট করে নেয়। পাশাপাশি যখন তুমি এই গভর্নমেন্ট সেক্টরে কাজ না করে যখন আবার তুমি প্রাইভেট সেক্টরে কাজ করবে, তখনও তোমার মধ্যে এক ধরনের আলাদা একটা মাইন্ডসেট তৈরি হয় যে আমি কোনটাকে বেছে নিব, হ্যাঁ, কোনটা আমার জন্য বেশি ভালো হবে, কম সময়ে আমি আমার লাইফে মানে উপরে উঠতে চাই, হ্যাঁ, কোনটা আমার জন্য বেশি শাইনিং হবে ফিউচারে। এই ডিসিশন গুলো প্রত্যেকটা মানুষই নেয়, যেহেতু সমাজ হচ্ছে মানুষ নিয়ে, সমাজের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে মানুষের পপুলেশন থাকবে,
সুতরাং তুমি নিজেও নিজেকে একজন সোশ্যাল থিঙ্কার বা সোশিওলজিস্ট ভাবতে পারো, এবং বাবাটাই স্বাভাবিক আমি মনে করি। বাবা উচিত। তাহলে তোমাদের লাইফ গুলো সেভাবে তোমরা নিজেরা আরেকজনকে প্রেসক্রিপশন করতে পারবে, প্রেসক্রাইব করতে পারবে, দেন তুমি নিজেও নিজেকে প্রেসক্রাইব করতে পারবে, সাজেস্ট করতে পারবে তোমার মনকে, বোঝাইতে পারবে যে না, আমাদের দেশের ইকোনমিক কন্ডিশনে কনটেক্সটে আমরা যেই সোসাইটিতে বিলংস করি, যেই ফ্যামিলিতে বিলংস করি, আমাদের লাইফের পারপাস গুলো এইভাবে যাবে। কারণ আমরা একদম টার্গেট সেট করে সামনের দিকে যেতে পারি না। আমাদের অনেকেরই উদ্দেশ্য ছিল ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, এই টাইপের, বাট আমরা এখন কৃষিবিদ হচ্ছি। তা কৃষিবিদ হওয়ার পরে আমাদের সামনে যে সময়গুলো আছে সেগুলোতে আমরা কিভাবে আমাদেরকে এস্টাবলিশ করবো, আমরা নিজেকে কিভাবে সেখানে ইনভেস্ট করব, আমাদের সময়, মেধা, শ্রম, যোগ্যতা সবকিছু মিলে, তখন তোমাদের মধ্যে অন্য ধরনের একটা ওরিয়েন্টেশন হবে। সেই ওরিয়েন্টেশনই তোমাদেরকে নিয়ে যাবে সামনে। সেই কনটেক্সটে যখন তুমি প্রফেশনাল লাইফে যাবে, ফর এক্সাম্পল থানা কৃষি অফিসার হবে, তখন তোমাকে তো বিভিন্ন ভিলেজ ভিজিট করতে হবে, এবং আলটিমেটলি তোমাদের পারপাসই থাকবে যে আমরা গ্রামের ফার্মার্সদের জীবন নিয়ে কাজ করব। গ্রামের ল্যান্ডলর্ড যারা আছে তাদের পারপাসের চেয়ে তোমার কাছে হবে যে গ্রামের অনেক বড় ধনী একজন কৃষক আছে যে কিনা শহরে থাকে, কিন্তু তার জমিটা অন্য গরিব ফার্মার্সরা দেখাশোনা করে। কারণ ধনী যে কৃষক শহরে থাকে সে আর তখন কৃষক থাকে না, সে শহরের সমাজ ব্যবস্থার একজন মানে মেম্বার হয়ে যায়, তার লাইফস্টাইল শহর কেন্দ্রিক হয়ে যায়। কিন্তু গ্রামে তার ধান, চাল বা যে সবজি টবজি এগুলো সাপ্লাই চলে আসে গ্রাম থেকে, আর অন্য সব লিভিং অফ স্ট্যান্ডার্ড যেগুলো সবগুলো সেই শহরের সুযোগ সুবিধায় বসবাস করে, এবং সবাই শহরেই থাকে। এই পরিবেশগুলো কিন্তু গ্রামে আছে। আলটিমেটলি গ্রামে যে ফার্মার্সরা, ক্ষুদ্র কৃষকরা তার জমিতে কাজ করছে, তাদের প্রবলেম গুলো আইডেন্টিফাই করা, তাদের নিডস কি, তাদের চাহিদাগুলো কি কি অ্যাকচুয়ালি, সেগুলো তোমাকে অ্যাড্রেস করতে হবে, অ্যাড্রেস করে তাকে প্রেসক্রাইব করতে হবে। নতুন অনেক টেকনোলজি আসতেছে, অনেক মেকানাইজেশন আসতেছে, এগ্রিকালচারাল টেকনোলজি, অন্যান্য ব্যাংকার মেকানাইজেশন আসতেছে, নতুন নতুন অনেক ফসল উৎপাদন বাড়তেছে, মানুষ সচেতন হচ্ছে, সেফ ফুডের প্রতি, অর্গানিক ফুডের প্রতি মানুষের চাহিদা বাড়তেছে। টাইম টু টাইম অনেক কিছু চেঞ্জ হচ্ছে, তাই না? সেই চাহিদা, মার্কেট চাহিদার প্রতি লক্ষ্য রেখে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রোডাকশনে যায়, এবং সেই প্রোডাকশনের যেন মার্কেটটা থাকে এবং সেই জন্য প্রফিট পায়। আলটিমেটলি প্রফিট পাইলে তাদের লাইফে চেঞ্জ হবে, সেটাই মিন করে আলটিমেটলি। দেখো একজন কৃষক গ্রামে সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে রোদে পুড়ে, যেটা শহরে আমরা যারা বসবাস করি তাদের দ্বারা কল্পনা করা সম্ভব না। অনেক কঠিন। যদিও আমরা শহরে থেকে, এক সময় আমি যখন গ্রামে ছিলাম, আমি স্কুলে পড়ছি যখন, তখন আমি মাটিতে কি কাজ করেছি, নিজেদের জমিতে কাজ করেছি, এক্সপিরিয়েন্স আছে এটা যে কত কষ্টের। তবে তৃপ্তিও আছে নিজের জমিতে কাজ করে ফসল ফলানো, ধান কাটা, মরিচ করা, আলু করা, ওগুলো হারভেস্ট করা, অনেক ইন্টারেস্টিং। গম করা, যেগুলো স্কুল লাইফে করেছি, এনজয় করেছি এগ্রিকালচারটাকে, এখনো এগ্রিকালচারকে ভালোবাসি। ইচ্ছা হয় যে টবে অনেক সময় দেখা যায় মরিচ গাছ লাগাই, টমেটো গাছ, তারপরে হচ্ছে আরো বিভিন্ন ধরনের আছে এখন, নতুন নতুন সবজি হয়, সেগুলো টবে করলে অনেক ভাল লাগে। এবং যখন দেখবা যে একটা গাছে, তোমার নিজে হাতে করা গাছে একটা মরিচ ধরছে এবং তুমি সেই মরিচটা নিজে তুলছো, হারভেস্ট করছো, নিজে খাচ্ছো, এনজয় করছো, এটা কিন্তু অন্যরকম একটা ফিলিংস। এবং এটা হওয়া উচিত কৃষিবিদ হিসাবে তোমাদের। সুতরাং জমি যেখানে পতিত আছে সেখানে অনেক সময় তোমরা সাজেস্ট করতে পারো অনেকে যে জমিটা এভাবে অনেকেই ছাদ পড়ে থাকে, ছাদে এসে প্রোডাক্ট করতে পারে। আলটিমেটলি খাওয়া হলে দেশের জন্য ভালো, তোমার আমাদের চাহিদাটা পূরণ হলো, সেটা কোনো না কোনো ভাবে দেশের অর্থনীতিতে ক্ষুদ্র একটা অংশ হলে কন্ট্রিবিউট রাখে। এইভাবে আমাদের প্রফেশনটাকে মানে চিন্তা করতে হবে, আমাদের এগ্রিকালচারাল লাইফটাকে এগ্রিকালচারিস্ট হিসাবে আমাদেরকে এইভাবে চিন্তা করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রেই। আমরা এই সাবজেক্ট ম্যাটার গুলো স্টাডি করেছিলাম, এটা এক একটা সাবজেক্ট ম্যাটার নিয়ে মানে এক একটা সেমিস্টার শেষ করে দেওয়া যাবে, তবু এটা সিলেবাস শেষ হবে না। এটা এত ভাস্ট সাবজেক্ট, কিন্তু যদি পরীক্ষায় তোমাদের চলে আসে প্রত্যেকটা বিষয়কে নিয়ে কিন্তু কিছু না কিছু লিখতে হবে। প্রতিটা বিষয় কিন্তু লিখতে হবে। বাংলাদেশের কনটেক্সটেই কিন্তু আমাদেরকে স্টাডিটা করতে হবে অ্যাকচুয়ালি। তুমি যে একজন এগ্রিকালচারিস্ট হিসেবে তুমি আমাদের গ্রামীণ জনগোষ্ঠীকে বা গ্রামীণ লাইফকে
তুমি কিভাবে দেখতে চাও। তোমার নিজের মনের ভিতর কিন্তু একটা ছবি অঙ্কন করতে হবে নিজেকে, যে আমি গ্রামের জনগোষ্ঠীকে এইভাবে দেখতে চাই, গ্রামের লাইফকে এইভাবে, লাইফ তো সবকিছু নিয়ে, গ্রামের কালচার লাইফে আমাদের গ্রামীণ জীবনযাত্রাকে আমি এইভাবে দেখতে চাই। এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। এটা তোমার মনের মধ্যে সাজাতে হবে, একদম ক্রোনোলজিক্যাল একটা থিঙ্কিং দাঁড় করতে হবে, গ্রামের একটা ছবি আঁকতে হবে, একটা মডেল গ্রাম কিভাবে তোমরা এস্টাবলিশ করতে পারো সেইটা চিন্তা করতে হবে। যদি আমাদের মানে ফিজিক্যালি ক্লাস করার সুযোগ থাকতো তাহলে আমি তোমাদেরকে যে প্র্যাকটিক্যালের মতো গ্রুপ করে এই কাজগুলো করাই নিতাম, বুঝছো। তোমরা গ্রুপে দেখতে যে 5-6-10 জন একসাথে বসে যদি আলোচনা করতে, এক একজনের মাথা থেকে একটা করে ইনপুট বের হতো, তখন 10টা ইনপুট নিয়ে তোমরা নতুন করে একটা সুন্দর আইডিয়া বের করতে পারতে, যেটা আমার একার পক্ষে সম্ভব না, হ্যাঁ, একজনের দ্বারা সম্ভব না। এইভাবে স্টাডি করলে সেগুলো বেশি ফ্রুটফুল হতো। কিন্তু আমাদের দেখো করোনার কারণে আমরা এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। এই যে এখানে রুরাল রিকনস্ট্রাকশনের ক্ষেত্রে তোমরা কোন বিষয়টাকে বেশি মানে তোমাদের নিজেদের মতো করে মনে করো যে না এই গ্রুপে আমরা কাজ করলে আমরা রুরাল সোসাইটির উন্নতি করতে পারবো? হ্যাঁ, ফিলান্থ্রপিক গ্রুপ, রিফর্মিস্ট গ্রুপ, রেভলিউশনারি গ্রুপ, হ্যাঁ, 3টা গ্রুপ সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়েছিল তো না? নেক্সট ক্লাসে স্যার এর আগে স্লাইড একটু দেখাবেন। স্যার রিফর্মিস্ট গ্রুপ। স্যার আমরা রিফর্মিস্ট গ্রুপে থাকবো। কি আগের স্লাইড দেখতে চাইলা কোনটা? এটা? জি স্যার। আচ্ছা, এটা পিডিএফ পেয়ে যাবা তোমরা, আমি পাঠিয়ে দিব আলবির কাছে। হ্যাঁ, এটা পেয়ে যাবে, অসুবিধা নেই। এখন বলো, রিফর্মিস্ট গ্রুপ হিসেবে কাজ করতে হলে তোমরা কি করবা প্রথমেই? স্যার বলো, রিফর্মিস্ট গ্রুপের রেসপন্সিবিলিটি কি হবে, কিভাবে প্রসিড করবা? স্যার একজন বলো। হ্যাঁ, একজন। শুনতে পাচ্ছি না, বলো। রুরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে সকল বাধা, একজন 2জন কথা বললে একজন স্টপ হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, একজন বলো। আমি স্টপ আছি স্যার। হ্যাঁ, বলো। স্যার রুরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে সকল বাধা আছে ওইগুলো আগে বের করতে হবে। বলো কি বাধা আছে। বাংলাদেশে যেহেতু বসবাস করো, বাড়ি কোথায় তোমার? স্যার ঝিনাইদহ। গ্রামে থাকো না শহরে? স্যার শহর গ্রাম দুইটার কোনোটাই না। গ্রামে তো নিশ্চয়ই যাও, আত্মীয় স্বজনের বাড়ি আছে না আমাদের? স্যার ঈদেতে যাওয়া হয়। আচ্ছা, ঈদে যাও, কিন্তু কি তোমার কাছে কি প্রবলেম মনে হয় আছে গ্রামে? স্যার আমি সেভাবে কিছু জানি না। কোন মানে বেসিক গ্রাম সম্পর্কে যদি ডেফিনেশন দিতে বলি যে গ্রাম কি, তখন কি বলবা বলো? গ্রামের কি সবকিছু অয়েল অর্গানাইজ? নাটক দেখো না, সিনেমা দেখো না, কখনো দেখো না? নো স্যার, অয়েল অর্গানাইজড না। সেটা এখন আমি সহজ করে দিলাম। এখন বলো যে কোনটা অর্গানাইজ নেই, কি আছে, কি ফ্যাক্টর গুলো মনে হয় যে এরকম আছে? স্যার তাদের হচ্ছে যেমন পুষ্টিকর খাদ্য এগুলো সম্পর্কে কোনো ধারণা নাই, বিশুদ্ধ পানি এগুলো সম্পর্কে কোনো ধারণা নাই, তারা হচ্ছে স্বাস্থ্য নিয়ে হচ্ছে সচেতন না। তুমি স্বাস্থ্যটাকে হাইলাইট করেছো, এটা বড় একটা ফ্যাক্টর, হ্যাঁ, ডেভেলপমেন্টের ক্ষেত্রে। ঠিক আছে, কৃষকের যতই উন্নতি করতে চাও, সেই যদি প্রতি মাসে তার বেশিরভাগ খরচ যদি ওষুধ কিনতে চলে যায়, হ্যাঁ, তাহলে সেখানে ডেভেলপমেন্ট হবে না আলটিমেটলি। হ্যাঁ, এটা বড় একটা ফ্যাক্টর, স্বাস্থ্য খাতে ডেভেলপমেন্টটা। গুড। এই অন্য আরেকজন কন্ট্রিবিউট করো অন্যভাবে, যারা গ্রামে থেকে অভ্যস্ত, গ্রামের এই প্রবলেম গুলো ইন জেনারেল বাংলাদেশের সব জায়গায় কম বেশি আছে, রিজিয়ন টু রিজিয়ন ভেরি করে, কারণ এক একটা গ্রামের ফিজিক্যাল স্ট্রাকচার বৈশিষ্ট্যগুলো এক এক ধরনের। কোনো গ্রাম নদী কেন্দ্রিক, হ্যাঁ, কোনো গ্রামের 2বার ফসল হয়, কোনোটা পানি থাকে সারা বছর, হ্যাঁ, এর একটা ফসল হয়, অনেকগুলো ফ্যাক্টর। স্যার আমার বাসা চলন বিলে, তো চলন বিলের মেইন ক্যারেক্টারিস্টিক্স হলে এখানে 1 সিজন ক্রপ লাগায়, বছরে শুধু একটা সিজনে ক্রপ ফলাতে পারে, আর বাকি সিজন গুলো সব পানির নিচেই থাকে। তার জন্য এটা একটা কৃষকদের মানে প্রবলেম। এখানকার যদি কোনো এক্সটেনশন অফিসার এই বিষয়ে কোনো তথ্য দিতে পারে তাহলে কৃষকদের এই ক্ষেত্রে উপকার হবে আর কি। তুমি নতুন কোনো টেকনোলজি সম্পর্কে জানো যে একটা ফসলের পরেও এখন যেহেতু সারা বছর পানি থাকে, সেখানে কি করা যেতে পারে বলো তো, জানো কিনা?
নতুন স্যার প্রযুক্তি বলো। এখানে মাছ চাষ করার, আমাদের এখানে যদি মাছ চাষ করতে করা যাইতো, কিন্তু ওরকম সুযোগ হয় না, কারণ স্রোত থাকে আমাদের নদীর পাশেই। তার নদী থেকে অনেক পরিমাণে স্রোত আসে, আর সাথে অনেক পরিমাণে কচুরিপানা আসে। কচুরিপানা এসে ওই যে ফসলের জমিগুলা থাকে ওইখানে সব গাদা হয়ে থাকে, আর সেপারেটলি মানে ওইখানে অন্য কিছু চাষ করা যায় না, আবার মাছ চাষের ক্ষেত্রে প্রবলেম হয়। তবে এখানে মাছ চাষ করতে পারে, যেটা কেজ আছে খাঁচার মধ্যে মাছ চাষ, এই টেকনোলজি দেখছো ইউটিউবে? স্যার দেখছিলাম। এটা যদি সামহাও মানে যেখানে সুটটা কম যাবে ওই সব সাইট সিলেক্ট করে করা যেতে পারে। আরেকটা হচ্ছে ফ্লোটিং, যেটা হয় পানির উপরে ভাসমান যে সবজি চাষ, এই টেকনোলজি স্যার আমাদের এখানে ওইটা হবে না স্যার, ওইটা করা যাবে না, খুব তো হবে না। মানে যখন বেশি স্রোত থাকে তখন তো অনেক কিছু করা সম্ভব না, কিন্তু যখন পানিটা মোটামুটি স্টেবলে চলে আসে তখন তুমি হাঁসের যে ফার্ম সেটা কি আছে? হাঁসের ফার্ম কিছু লোকের আছে, এটা বাস্টলি করতে পারে। হ্যাঁ, এটা আরো যারা লোকাল যে এগ্রিকালচার অফিসাররা কাজ করতেছে বা কৃষি কর্মকর্তা যারা কাজ করতেছে, তাই না? তারা ভালো বুঝতে পারবে। হ্যাঁ, তারা ভালো বুঝতে পারবে, ওইটার ফিজিবিলিটি স্টাডি করতে পারে, এইভাবে তারা প্রজেক্ট সাবমিট করতে পারে, ফার্মারদের ট্রেনিং করতে পারে। হ্যাঁ, কিভাবে ফ্লোটিং বিভিন্ন সবজি চাষ করা যেতে পারে, বা মাছ মানে খাঁচার মধ্যে মাছ চাষ যেটা, হ্যাঁ এটাও করতে পারে, ওয়াইডলি পরিসরে করতে পারে। ফার্মারদের একসাথে অর্গানাইজ করে ট্রেন আপ করে। বছরের 6 মাসের একটা সময়, হ্যাঁ যখন বেশি স্রোত তখন না, তখন চলে গেলে 6 মাসেও তো মাছ অনেক বড় হয়ে যায়। এই বিষয়গুলো করতে পারে। এগুলো ডিপেন্ড করে তোমার ওইখানের লোকাল এনভায়রনমেন্টের উপর, ফিজিক্যাল এনভায়রনমেন্ট, এগুলোর উপর। ভালোই। চলন বিলের আমরা সবাই শুনতে পেলাম চলন বিলের সিচুয়েশনটা। হ্যাঁ, হাওড় এরিয়ার কি আছো? কিশোরগঞ্জের হাওড় এরিয়া, নেত্রকোনার হাওড়, এইসব রিজিয়নের, বা নদী কেন্দ্রিক, নদীর উপর বেস করে মানুষের জীবনযাত্রা, পানির সোর্স, লটস অফ থিংস, গ্রামের নদীর উপর বেস করে হয়। ওভাবে অনেক মানুষের জীবনযাত্রার পরিবর্তন হয়, অনেক কিছু হয়। তোমরা শেয়ার করো এক এক বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন এলাকার যে গ্রামীণ চিত্রটা, হ্যাঁ সেগুলো শেয়ার করো, তাহলে এটা ইন জেনারেল সবারই কাজে লাগবে। স্যার আমি ঠাকুরগাঁও থেকে বলতেছিলাম। আচ্ছা ইয়া বলো, একজন মেয়ে বলতেছিল। হ্যাঁ বলো। জি স্যার, বাংলাদেশের জমিগুলোতে যেটা সমস্যা, যে অনেকগুলো আইল থাকে, তো বাংলাদেশের ল্যান্ডগুলো মেকানাইজড করা যাচ্ছে না এই কারণে। তো যদি হচ্ছে কৃষকদেরকে আমরা একটা সমবায় সমিতির আন্ডারে নিয়ে আসতে পারি, তাহলে হচ্ছে তাদের জমির পার্সেন্টেজ অনুযায়ী তাদেরকে হচ্ছে আমরা লেবার, তারপর এর ক্রপ প্রোডাকশনের ফলাফলটা দিব, দেন পুরোটাই হচ্ছে একটা ল্যান্ড করে ওখানে হচ্ছে মেকানাইজ করতে পারবো, তাহলে হচ্ছে এটা অনেক ইজি হয় না? এইসব পলিসি করে আছে কিন্তু ইমপ্লিমেন্টেশন নাই। আমাদের সমবায় যে অধিদপ্তর আছে তাদের দ্বারা এগুলো আইন করা আছে। বাংলাদেশের কৃষকের মানে সমবায়ের সংগঠন মানে মেম্বার হয়ে তারা তাদের জমির আইলগুলো তুলে দিবে, তারপর সেখানে মেকানাইজড হয়েতে সবার একটা মনে করো পাওয়ার টিলার বা ইয়া থাকবে, সেটা চাষাবাদ করবে, যার যার জমির রেশিও অনুযায়ী সেখানে ইয়া করবে। এতে করে কিন্তু কস্ট অফ প্রোডাকশন কমে যায় অনেক। কিন্তু বাংলাদেশের কৃষকরা যে এগুলা বুঝে না। আর সমবায়ে আমাদের দেশের সমবায়গুলোতে অনেক করাপশন ঢুকে গেছে, বুঝছো? যারা এটা দায়িত্ব নিবে গভর্নমেন্টের প্রতিষ্ঠান, বুঝছো, এই জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোতে এটা যদি প্রাইভেটাইজেশনে চলে যেত, যে এভাবে কোনো প্রাইভেট সেক্টরকে, তাহলে হয়তো এতটা করাপ্টেড হতো না আর কি। অনেক সেক্টর গুলোতে করাপ্টেড আমাদের। এইটা আবার পলিটিক্যাল দিকও চিন্তা করতে হবে স্যার। যদি আইল তুলে দেওয়া যায় স্যার, তাহলে একজনের সাথে আরেকজনের ওই জায়গা নিয়ে তো ইয়ে লাগবে না। ওটা তোমার ম্যাপে জায়গা কোনটা কার জায়গা এটা তো থাকবেই, অসুবিধা নেই। সব ল্যান্ড তো সমতল না বাংলাদেশের। যেখানে সমতল সেখানে অনেক ল্যান্ড আছে একেবারে সমতল, মানে চোখ দিয়ে তাকালে মনে হচ্ছে সবই একই লেভেলের। ওগুলো ব্যাপার না, যদি কোঅপারেশনটা হচ্ছে না তো। তারপরে ফিউচার জেনারেশনের কথা চিন্তা করে মানে কৃষকরা ট্রাস্ট করতে পারছে না জমিটা। যদি এভাবে গেলে প্রাতিষ্ঠানিক ওয়েতে যেতে হবে, ঠিক আছে? সেখানে মানে ক্ষুদ্র ক্ষুদ্র কৃষক যারা আছে তারা মানে ট্রাস্টে যেতে চায় না, সামহাও তাদের ক্ষুদ্র জায়গায় ধনী কৃষকের সাথে মার্জ করে দিবে। পরবর্তীতে যদি কোনো প্রবলেম হয়, এখানে অনেক পলিসি নেওয়ার দরকার আছে। আর এখানে তাদের নিয়ে ট্রেনিং এর ব্যাপার আছে, বুঝছো? তাদের ট্রেন আপ করা, তাদেরকে বুঝানো ব্যাপারটা যে ইকোনমিক ডেভেলপমেন্ট বলতে অ্যাকচুয়ালি কি। হ্যাঁ, শুধু যে প্রোডাকশন না, এখানে যে প্রফিট একটা বড় বিষয়। হ্যাঁ,
এই বিষয়টা বুঝাইতে হবে। জি, স্যার। এটা স্যার তোমাদের স্যার, রুলস আরেকটা বড় অবশ্যই সমস্যা। থাকবে। হ্যাঁ, তোমরা যখন কাজ করবে তখন এটা রিকমেন্ড হিসাবে দিতে পারবা। ওকে, হ্যাঁ, নেক্সট কি বলো? আচ্ছা স্যার। স্যার, ট্রান্সপোর্টেশন একটা বড় সমস্যা, যেখানে অনেক সময় মানে উৎপাদন ভোক্তা পর্যন্ত পৌঁছায় না, নষ্ট হয়ে যায় অনেক। বলো তো এটা কিভাবে করা যায়, দূর করা যায়? মাঝখানে যদি একটা মধ্যস্থ শ্রেণী তৈরি করা যায়, ধরেন গ্রাম থেকে সব ফসল একসাথে কিনে নিয়ে বড় বড় শহরে বিক্রি করে দেওয়া যায়, যদি মানে শপিং মলে বা এই টাইপের, তাহলে প্রফিটটা বেশি পাওয়া সম্ভব, খাবার নষ্ট হয় না। বা ডাইরেক্ট কোনো মানে বড় কোনো ফ্যাক্টরি বা ফার্মের সাথে যদি কন্ট্যাক্ট করা থাকে। অলরেডি মাঝখানে তো মিডলম্যান আছে, দাও না, কৃষক থেকে কৃষক বিক্রি করে 10 টাকা, এটা টাকা তোমরা যে শপিং মল থেকে কিনো 100 টাকায়, মাঝখানে 90 টাকা কারা নেয়? হ্যাঁ, দালাল মাঝখানে অনেকগুলো পুলিশ থেকে শুরু করে রাস্তা চাঁদা দেওয়া থেকে শুরু করে সবাই নেয়। এখানে একটা শ্রেণী তো আছে। আর তুমি যেটা বলছো এটা অনেক এলাকায় নাই এরকম, যে হ্যাঁ, মনে করো সেই যে দিনাজপুর, ঠাকুরগাঁও, হ্যাঁ, রংপুরের অনেক রিমোট অঞ্চল আছে যেখানে মেইনলি ট্রান্সপোর্টেশনের প্রবলেম। হ্যাঁ, মানে চর এলাকায় প্রচুর ফসল, যে দেখবো এখন আলু আর টমেটো গুলো বেশি নষ্ট হবে। হ্যাঁ, হারভেস্ট করার পর সে আলুর যে কেয়ারিং কস্ট আছে সেটাও উঠে আসে না, সেই জন্য মাঠেই ফেলে রাখে। হ্যাঁ, কারণ টমেটো নিয়ে আসবে, টমেটো ওইখান থেকে বাজারে এনে দেখবে 1 টাকা কেজি, কিন্তু তার পার কেজিতে মনে করো 50 পয়সা করে কস্ট চলে গেছে বাজার পর্যন্ত। হ্যাঁ, তাহলে কি হবে? কারণ ওই মেইনলি হচ্ছে তোমার রুরাল যে ট্রান্সপোর্টেশন, হ্যাঁ, যে রাস্তাঘাট আগে ঠিক করতে হবে। হ্যাঁ, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট খুবই ইম্পর্টেন্ট। এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের পূর্ব শর্ত হচ্ছে রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। অবকাঠামো উন্নয়ন না হলে সেটা হবে না। দেখো, যমুনা ব্রিজ হওয়ার কারণে কিন্তু প্রচুর একটা চেঞ্জ হয়েছে। একদম রাতেই সবজি লুট করে দিচ্ছে, সকালবেলা ঢাকা কারণ বাজার পৌঁছে যাচ্ছে। হ্যাঁ, এতে অনেক পরিবর্তন হয়েছে। কিন্তু একদম রুট থেকে এনে একদম গ্রামের মানে তিস্তার বা পদ্মার চরের কথাই বলো, হ্যাঁ, যে অঞ্চলগুলোতে যেটা হচ্ছে সেটা ট্রান্সপোর্টের জন্য সেখানে একদম ভালো অবকাঠামো নির্মাণ দরকার। হ্যাঁ, যে ওই যে আমাদের বন্যা দেখো না 4 বার হয়ে গেল, রাস্তাঘাট করা হয়, সেটা বাংলাদেশের মাটির কন্ডিশনও ভালো না। এটা একটা বড় প্রবলেম গ্রামের এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে। ওয়ান অফ দা মানে ভাইটাল ফ্যাক্টর হচ্ছে যে রুরাল রোড অ্যান্ড ট্রান্সপোর্ট প্রবলেম। হ্যাঁ, এটা হাইলাইট করতে হবে। বলো, আর তারপরেও আরো কিছু এখানে তোমরা যেভাবে দেখতে চাও যে ফসল নষ্ট হবে না, সেই জন্য কোন ধরনের টেকনোলজি অ্যাডাপশনের ব্যাপার চিন্তা করছো কিনা বলো তো? স্যার বলো। আমি বলতাম যে স্যার হচ্ছে আমাদের কৃষকদের, স্যার আমরা এখন হচ্ছে প্রযুক্তির সাথে সেই হিসাবে স্যার এখনো মেলবন্ধন করতে পারিনি। যেমন স্যার আমাদের এদিকে এবার হচ্ছে স্যার বন্যা হয়েছে, বন্যা হওয়ার পরে স্যার ফসলের প্রত্যেকের ক্ষতি হয়েছে। এক্ষেত্রে স্যার এক্সটেনশন অফিসার বা হচ্ছে যে যারা মানে স্থানীয় পর্যায়ে যারা মানে কৃষির সাথে স্যার কৃষি কর্মকর্তা, তারাও স্যার প্রয়োজনীয় দিক নির্দেশনা মনে হয় দেয় নাই। মানে স্যার বিঘা প্রতি যেখানে এর আগে আসতো 20 থেকে 23 মন, সেখানে আসছে 11-12 মন এমন। কি ধানটা লাগানো হচ্ছে? আমনে এরকম হচ্ছে আমন? হ্যাঁ, মানে স্যার এই যে বর্তমান যে ধান তো হচ্ছে হইলো আর কিছু না। এটা আমন কেন হইলো? এটা কি বীজ ভালো ছিল না? মানে স্যার বন্যা হয়েছে, বন্যা হওয়ার পরে স্যার একটু ডুবে ছিল ধানগুলো। না, সেটা তো অলরেডি একটা ক্ষতি হয়ে গেছে, সেজন্যই ফলনটা কমে গিয়েছে আলটিমেটলি, বুঝছো? একটা ধান গাছ থেকে অনেকগুলো ধান গাছ হয়। হ্যাঁ, একটা চারা থেকে অনেকগুলো চারা হয় না? বন্যার কারণে হয়তো বা সামহাউ আগেই কিন্তু রুটগুলো নষ্ট হয়ে গেছে, সেই কারণে হয়ে গেছে। তাছাড়া স্যার আমাদের কৃষকরা হচ্ছে ওই যে ধরেন কোনো যদি ফসলের রোগ হইলো, তাহলে সেটা স্যার পার্শ্ববর্তী যে কৃষক আছে তাদের কাছে হেল্প নিয়ে স্যার সবকিছুর মোকাবিলা করে। সেটা কিন্তু স্যার এখানে যদি স্যার এক্সটেনশন অফিসার যদি স্যার এখানে যদি তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিত, তাহলে কি অনেকটা ভালো হতো না? সেটাই, তোমরাই তো এক্সটেনশন অফিসার ফিউচারের, এই জন্য আমি সাবজেক্টটা পড়াচ্ছি। তোমরা এগুলো অ্যাড্রেস করতে হবে, মনে রাখতে হবে আর কি। নিজের দায়িত্বের জায়গায় থেকে কাজ করতে হবে। আর তোমরা আরেকটা বিষয় মানে ভুলে যাচ্ছ, যে ফসল নষ্ট হয়ে যায় টাইমলি, যেই কথাটা বলছো সেটা খুব ইম্পর্টেন্ট। ওইখানে তোমরা পলিসি দিতে পারো যে রুরাল বেসড তোমার মানে সেন্টার, যেটা কুল সেন্টার যেটা তৈরি হবে। হ্যাঁ, প্রিজার্ভেশন সেন্টার তৈরি করতে হবে। যেমন আলু প্রিজার্ভ করে রাখে না, হ্যাঁ, কুল হাউজে। হ্যাঁ, তারপরে টমেটো, এগুলো উন্নত মানের টেকনোলজি দিয়ে, হ্যাঁ, প্রিজারভেটিভ না দিয়ে কিভাবে প্রিজার্ভ করা যায়, হ্যাঁ, টেম্পারেচারকে কন্ট্রোল করে, হ্যাঁ, সেভাবে আলু, টমেটো আর অন্যান্য যে ফসলগুলো আছে যেগুলো নষ্ট হবে না সারা বছর, যেমন ফুলকপি, বাঁধাকপি, এগুলো একটা নির্দিষ্ট টেম্পারেচারে কিন্তু ভালো থাকে। এই ধরনের পলিসি দিতে হবে, এটা একটা বড় বিষয়।
রাস্তাঘাট নির্মাণের বিষয়টা আসবে, তারপরে আরেকজন বললা এই যে ট্রান্সপোর্টেশনের ব্যাপারটা, তারপরে এই যে প্রিজার্ভেশনের সিস্টেম ডেভেলপ করা, হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আরো প্রবলেম বের করো, আর কি কি আছে এগ্রিকালচার রিলেটেড প্রবলেম গুলো। স্যার হুম, স্যার মানে ফসলের স্যার দামটা একটা বিষয় একটা নির্ভর করে। অনেক সময় হয় যে দাম একেবারে পড়ে যায়, আবার অনেক সময় হঠাৎ বেড়ে যায়। যখন উৎপাদন বাড়ে তখন প্রোডাক্টের মানে দাম এতই কমে যায় যে মানে পুরোটাই লসের উপরেই হয়ে যায়। এটা যদি সরকারিভাবে কোনো একটা মানে কোনো ফসলের যদি নির্দিষ্ট একটা দাম বা রেঞ্জের মধ্যে দামটা দেওয়া যেত। হুম। এটা ফার্মার্সদের লাইফের একটা বড় থ্রেট। যখন একবার এবার দেখবা বেশি, গতবার যখন প্রতি বছর এখন পেঁয়াজ নিয়ে টানা হেঁচড়া হচ্ছে, তো যখন দেখে যে মার্কেটে পেঁয়াজ পাওয়া যায় না, এটা যদিও পেঁয়াজের বিজনেসটা অন্য ধরনের, তারপরে অন্য ফসল মনে করে হঠাৎ করে এই বছর বেশি দাম হয়েছে, ফার্মার্স কি করে এইটা আবার আগে পরের বছর সবাই মিলে করে। সবাই মিলে করাতে কি হয়, আবার সাপ্লাই বেড়ে যায়, পরবর্তীতে দেখা যায় যে মার্কেটে এত ডিমান্ড থাকে না, তখন দাম কমে যায়। এই জন্য প্রাইসকে স্টেবল রাখার জন্য, এই প্রাইস ইনস্টেবিলিটিটাকে দূর করার জন্য তাহলে গভর্নমেন্টের আগে থেকে ফিক্সড করে দিতে হবে। সেই জন্য ফার্মারদের মধ্যে সংগঠন গড়ে উঠতে হবে, বুঝতে পেরেছ? নিম্ন মানে দেখো গার্মেন্টসে চাকরি করে মানে মানে এত এডুকেটেডও না, কোনোভাবে চাকরি করে ওদের মধ্যে সংগঠন আছে। আমাদের দেশে কৃষকদের সংগঠন কয়েকটা নাম বলো তো, কয়টা কৃষক সংগঠন আছে আমাদের? কৃষকরা অর্গানাইজড না হইলে কিন্তু কোনো করা যাবে না, তাদের দাবিটা তাদের কাছ থেকে আসতে হবে। গভর্নমেন্ট কৃষি লীগ তো আছে স্যার। হ্যাঁ, কৃষি কি আছে? বাংলাদেশ কৃষক লীগ। পলিটিক্যাল না, আমি জেনারেল সকলের জন্য সেটা বলতেছি। সাকাওয়াত ভাই, হ্যাঁ, আমি ক্লাস নিচ্ছি, তো শেষ হয়ে যাবে আর 10 মিনিট পর। হ্যাঁ, তাই না? ঠিক আছে, ওকে। আচ্ছা, বেশি হ্যাঁ, ইন জেনারেল বুঝছো, কৃষকদের সংগঠন ওই যে কোঅপারেটিভ সংগঠনটা হচ্ছে মেইন, যেখানে কন্ডিশন গুলো দেওয়া থাকবে যে এই অত্র এলাকার যে প্রোডাক্ট যেগুলো হবে, হ্যাঁ, উৎপাদন হবে, এগুলো এই প্রোডাক্ট গুলো এত দামের নিচে কোনোভাবে কোনো কৃষক বিক্রি করবে না, ঠিক আছে না? তাহলেই তো দেখবা যে তাদের মধ্যে একটা বিপ্লব চলে আসবে। হ্যাঁ, এইভাবে মডেল ফলো করলে দেখবো সারা দেশে ছড়িয়ে যাবে। এভাবে ফার্মারদের এগিয়ে আসতে হবে। গভর্নমেন্ট কিছুদিন আগে কয়েকটা প্রোডাক্টের দাম নির্ধারণ করে দিয়েছে, এবং এটা প্রতি বছর আসলে এটা অর্থনীতির সাথে জড়িত, তো একদম ফিক্সড করে দেওয়া যাবে না, কারণ তোমার ইয়ার দাম বাড়বে, মানে ইনপুটের দাম বাড়বে। যেমন আমাদের অনেক কিছুই করতে হয়, ইম্পোর্ট করতে হয়, পরে আবার সেটা সাবসিডি আকারে গভর্নমেন্টকে এগ্রিকালচার সেক্টরে সাবসিডি দিতে হয়। যেমন সারের কস্ট অফ প্রোডাকশন অনেক বেশি, কিন্তু ফার্মার্স তো অনেক কম দামে সার কিনে, তাই না? ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে বিবেচনা করে এগ্রিকালচারাল প্রোডাক্ট বা দেশের মার্কেটের কথা বিবেচনা করে, ইন্ডাস্ট্রির প্রোডাক্টের কথা বিবেচনা করে কিন্তু প্রাইসটা ডিটারমিন হয়। সেক্ষেত্রে একদম ফিক্সড করে ফেলবে এটা না, বাট এটা রিজনেবল একটা প্রাইস থাকবে, এ ধরনের পলিসি আইন করে এস্টাবলিশ করতে হবে। হ্যাঁ, আর প্রতি বছর একটা প্রোডাক্টের দাম একই ধরনের থাকবে, এটাও করা যাবে না। এতে করে ফার্মার্সরা অনেক সময় যখন দেখবা যে প্রোডাক্টের চাহিদা অনেক মার্কেটে বেশি, তখনও ফার্মার্সরা যদি কম দামে বিক্রি করে প্রাইসটা ফিক্সড হয়ে যাওয়াতে, তাহলে আলটিমেটলি ফার্মার্সরা হবে। হ্যাঁ, কিন্তু এই যে কস্ট অফ প্রোডাকশনের উপর বেস করে একটা স্ট্যান্ডার্ড প্রাইস দেওয়াই থাকতে হবে, যে এইটার নিচে না, মিনিমাম একটা প্রাইস দেওয়া থাকতে হবে, ঠিক আছে? তাহলে ফার্মার্সরা কিন্তু ডেভেলপ হবে। এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে অ্যাড্রেস করতে হবে, যারা এগ্রিকালচারাল এক্সটেনশনে কাজ করবা। হ্যাঁ, কৃষি অফিসার, এক্সটেনশন অফিসার, হ্যাঁ, এই বিষয়গুলো এগুলো কিন্তু তোমরা কোনো বই নোটে পাবে না, এগুলো কিন্তু নিজের মতো করে লিখতে হবে। হ্যাঁ, এটা আমাদের নিজস্ব যে বোথ হয়ে আন্ডারস্ট্যান্ডিং আলোচনার মাধ্যমে এই পয়েন্ট আউট গুলো হয়েছে। হ্যাঁ, অন্যান্য আরো প্রবলেম বের করো তো দেখি, আর 5 মিনিট। স্যার এগ্রিকালচারাল এক্সটেনশনের তো স্যার সবকিছু তো দিলে হবে না স্যার, কৃষকদের তো সচেতন হইতে হবে। হ্যাঁ, সচেতন করার জন্য কি করতে হবে? সচেতনের ইয়াটা কি, ফর্মুলাটা কি বা স্ট্র্যাটেজিটা? কৃষকদের বিষয়টা, কৃষকদেরকে একটা আমি প্রশিক্ষণ দিলাম, কিন্তু দেখা গেল যে ওই লোকালিটির কৃষক মানে সে যেভাবে চাষ করতে, সে একইভাবে চাষ করতেছে, সে যে নতুন প্রসিডিউরটা সেটা গ্রহণ করতেছে না।
কিন্তু তার তাকে জন্য প্রশিক্ষণ ঠিকই দেওয়া হচ্ছে, কিন্তু তখন তার তো স্যার জন্য এক্সটেনশন কিছু করতে পারবো না। মনিটরিং করতে হবে না, যে আপনি তাহলে টাইম ইনভেস্ট করলেন, আমরা সময় ইনভেস্ট করলাম, গভর্নমেন্ট ইনভেস্ট করলো ট্রেনিং এ এখানে, তাই না? তারপরে আপনি কিভাবে চাষাবাদ করতেছেন, এটার জন্য মনিটরিং জবাবদিহিতা থাকতে হবে। জি স্যার। হ্যাঁ, এবং এখানেও পলিসি নিতে হবে যে যেসব কৃষক মানবে না তাদের জন্য থাকবে, জরিমানা থাকবে। ভালো টেকনোলজি জানার পরেও অ্যাডাপ্ট করতে চাবে না, হ্যাঁ, ট্রেডিশনাল মেন্টালিটি থাকলে জরিমানার ব্যবস্থা থাকবে, বুঝছো? মানে রাস্তায় নিয়ে আসার সব ধরনের পলিসি সম্ভব যদি এটা প্রাতিষ্ঠানিক হয়েতে প্রসিড করা যায়। নেক্সট, এনি আদার প্রবলেম এগ্রিকালচার রিলেটেড? তোমরা নিজেরাই প্রবলেম হাইলাইট করো, গ্রামের যারা আছো তারা বুঝবা ভালো। দেখো আর কি কি আছে প্রবলেম। তোমরা অনলাইন থেকে, হ্যাঁ বলো। স্যার, কৃষকরা চাষের ক্ষেত্রে যে ক্রপিং প্যাটার্ন সেটা ফলো করে না। একই জমিতে প্রতি বছর বারবার একই ধরনের চাষাবাদ করার কারণে তাদের যে ইল্ড সেটা কমে যায়, ফলে তাদের যে লাইভলিহুড সেটা আসলে যেটা আমরা এক্সপেক্ট করি সেই লেভেলে পৌঁছায় না, একই রকম ফসল বারবার চাষ করার কারণে প্রবলেমটা দেখা দেয়। এটা মোর টেকনিক্যাল, বুঝছো? এটা মোর টেকনিক্যাল মানে আমাদের দেশে এই ট্রেন্ডটা আছে যে একই জমিতে বারবার ধান করতেছে, হ্যাঁ, একই জমিতে পাট, একই জমিতে আলু। এটা হচ্ছে ফসল পরবর্তীতে জমির যে মাটির যে উর্বরতা শক্তিটা আছে, হ্যাঁ, পাওয়ারটা, হ্যাঁ, পরে সয়েলটা ইরিউশন হয়ে যায়, হ্যাঁ, এটা একটা বড় প্রবলেম। এই জন্য একই জমিতে পরপর 3টা ফসল বা 2টা ফসল করতে হয় না, এটা রোটেট করতে হয়। স্যার, হ্যাঁ স্যার, আমাদের দেশের আরেকটা প্রবলেম হলো যে প্লাউ প্যান, এটা আমরা অ্যাগ্রোনমিতে পড়ছি, প্লাউ প্যান সৃষ্টি হয় একটা নির্দিষ্ট ডেপথে, কিন্তু ওই প্লাউ প্যানটা রিমুভ করার ব্যবস্থা উন্নত দেশগুলো আছে, কিন্তু আমাদের দেশে এই এখন পর্যন্ত চালু হয়নি। তার জন্য ওই যে সেম ডেপথে প্রথম ক্রপ নিউট্রেন্ট নিচ্ছে, পরের ক্রপ ওই সেম ডেপথ থেকে নিউট্রেন্ট নেওয়ার কারণে বেশি নিচের উজ্জ্বলটা পৌঁছাতে পারে না। এই সমস্যা যদি রিমুভ করা যেত তাহলে ক্রপ প্রোডাকশন মনে হয় মানে বেশি হতো। কিন্তু সেক্ষেত্রে অর্গানিক যে ফার্টিলাইজার আছে না, এটা দিয়ে অনেকটা সম্ভব না করা, যদি প্রচুর পরিমাণ অর্গানিক ইউজ করে। অর্গানিক তো এখন ইউজ করার পরিমাণ অনেক কম, সবাই তো মানে ইনঅর্গানিক ফার্টিলাইজার ইউজ করে। এটা একটা পলিসিতে আসবে যে অর্গানিক বেশি করে, যেটা ফসল ফলানোর পরে যে বাই প্রোডাক্টটা থাকে, তাই না, সেটা কিন্তু জমিতে পুঁতে ফেলে রাখতে হবে, হ্যাঁ, এরকম ভাবে। বা একটা সিজন 3 মাসের জন্য মানে পজ দিল, এই সিজনে কোনো ফসল করা হলো না, হ্যাঁ, প্রচুর পরিমাণ লতা পাতা মানে অন্য যে প্রাকৃতিক জিনিসগুলো আছে এগুলো দিয়ে সেটাকে উর্বর করার চেষ্টা করা হলো, এতেও কিছুটা পাওয়া যেতে পারে। হ্যাঁ, তোমরা আরো ভালো বুঝবা যেহেতু তোমরা সায়েন্সের, হ্যাঁ, আমরা যেহেতু সোশ্যাল সায়েন্স। আমরা স্যার সোয়েল ল্যাব করতে পারি না, মানে স্যার মাটিটা পরীক্ষা করার জন্য একটা কৃষক একটা মাটি চাষ করলো, চাষ করার পরে হচ্ছে আছে না, এতে মানে আমার মনে হয় তো এটা থানা লেভেল পর্যন্ত আছে, বাট এটা ইউনিয়ন লেভেল পর্যন্ত হওয়া উচিত। হ্যাঁ, সয়েল ডায়াগনোস করে কোন জমিতে কোন ফসল ফলতে পারে, সয়েল ফার্টিলিটির কোয়ালিটিটা কি, হ্যাঁ, মাটি পরীক্ষা তো আছেই প্রত্যেক মৃত্তিকা বিজ্ঞান গবেষণা যেটা আছে এটা করে, হ্যাঁ, বা এটা কি থানা পর্যায়ে অফিস আছে ওই যে মৃত্তিকা গবেষণা, মানে এটা জেলায় ময়মনসিংহ ডিস্ট্রিক্টে আছে, আমি দেখেছি মাঝখানে, কিন্তু থানা লেভেল পর্যন্ত থাকার কথা। স্যার থিওরিক্যালি আছে বাট প্র্যাকটিক্যালি হয় না। সেই জন্য কি করতে হবে, সেটার জন্য তোমরা যেহেতু রিফর্মিস্ট গ্রুপ কাজ করবা, তাই না, সেই জন্য তোমাদেরকে এটার প্রতি অ্যাড্রেস করতে হবে, কাজ করতে হবে। অনেক হ্যাঁ স্যার হচ্ছে স্যার টেলিভিশনে শুনলাম স্যার নওগাঁর হচ্ছে অনেক কৃষক হচ্ছে ধানের জমিতে আমন সিজনে ধানের জমিতে হচ্ছে ইঁদুরের কারণে অনেক ক্ষতি হয়েছে স্যার, তাদের প্রোডাকশনটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো স্যার দেখলাম যে হচ্ছে কৃষি অফিসাররা তো এর কোনো পদক্ষেপ নেননি, কিছু বলেননি এই বিষয়ে, শুনলাম টেলিভিশনে স্যার। নিজেদেরকে ব্লেম দিচ্ছ, ঠিক আছে না, নিজেদেরকে ব্লেম দিচ্ছ। ভালো, আইনাই নিজের চেহারাটাও আমরা দেখতে পাচ্ছি এখন, তাই না, আমরা কি করি আসলে মাঠে গিয়ে। গভর্নমেন্ট আমাদের স্যালারি দিচ্ছে, আমাদের দায়িত্ব কম, তাই না, এখানে অবশ্যই বড় ভূমিকা রাখতে হবে ইঁদুর দূর করার জন্য। এটার জন্য টেকনিক্যাল অনেক বিষয় আছে না, সেগুলোর মাধ্যমে শুধু ইঁদুর কেন, মানে আমাদের ইনসেকটিসাইড, পেস্টিসাইড এগুলো যেহেতু ইউজ করতেছি, আর আলটিমেটলি যখন মানে তোমার প্রোডাক্টটা হারভেস্ট করার সময় তখন যদি এত বড় লুজার হয়, হ্যাঁ, এটা বড় ধরনের ফার্মার্সদের জন্য লাইফের জন্য থ্রেট।
এটার জন্য পলিসি, নিয়ম কানুন বা এটাকে কিভাবে সমস্যা যেহেতু আছে, সমাধান তো অবশ্যই আছে। হ্যাঁ, সমস্যা সমাধান বের করা যাবে, বের করতে হবে। দায়িত্বটা কার অ্যাকচুয়ালি? হ্যাঁ, সেখানে সবারই দায়িত্ব আছে, ফার্মার্স প্লাস এক্সটেনশন অফিসার, হ্যাঁ, সবার মিলে। সেই জন্য হচ্ছে সংগঠনের প্রশ্ন চলে আসে, অর্গানাইজেশনের। আর অর্গানাইজেশনকে সাপোর্ট করবে ইনস্টিটিউশন গুলো, রুলস রেগুলেশন গুলো থাকবে, আইন করতে হবে লোকাল লেভেলে। যেসব অঞ্চলে, সব অঞ্চলে এই ধরনের একই প্রবলেম না, অনেক অঞ্চলে অঞ্চল ভেদে প্রবলেম গুলো যেহেতু বেরিয়ে করে, সেখানে ওই বিষয়গুলো হাইলাইট করতে হবে। এটা একদম কমন একটা প্রবলেম। তুমি ইঁদুরের প্রবলেম যেটা বলছো, শুধু ধানের ক্ষেত্রে না, অন্যান্য ফসলের ক্ষেত্রেও প্রচুর ইঁদুরের অনেক আক্রমণ। অন্যান্য সবজি কেটে নিয়ে যায়, হ্যাঁ, অনেক সবজি নষ্ট করে ইঁদুরে। সিম থেকে, লাউ থেকে। এই স্লাইডের স্লাইড একটু দেখাবেন? হ্যাঁ, এই স্লাইডের পরের স্লাইডটা একটু দেখা লাগতো। এগুলো গত ক্লাসে পড়াই দিয়েছি। হ্যাঁ স্যার, এগুলা পড়াইছেন, কিন্তু হিস্টোরি রিলেটেড একটা স্লাইড ছিল, ওইটা স্লাইডটার নাম আমার যদি মনে নেই, ওই স্লাইডে একটু সমস্যা ছিল। কোনো সমস্যা নাই, স্লাইড পেয়ে যাবা। হ্যাঁ, আমি মিল করে দিব। এগুলো যে তোমাদের সাথে যে কথাগুলো বললাম, এখানে মোটামুটি এখানে কিছু কিছু আছে, বাট বেশিরভাগ কথাবার্তা তোমাদের সাথে আলোচনায় চলে আসছে আর কি। হ্যাঁ, এগ্রিকালচারকে একটা বড় একটা সেক্টর হিসেবে ধরে এই প্রবলেম গুলো কিভাবে সলভ করা যায় সেগুলো তোমরা লিখবা। মানে হিউজ পরিমাণ মানে তথ্য দিয়ে লিখতে হবে, এবং মানে লজিক্যাল তথ্য দিতে হবে যে এটার পিছনে এই কারণটা আছে, এই ফ্যাক্টরটা আছে, এই রেজাল্টটা এটার সাথে জড়িত। এটা তোমাদের অ্যাসাইনমেন্ট প্লাস এই চ্যাপ্টারের মানে কোর একটা মানে বিষয়। টোটাল চ্যাপ্টারটা যে পড়ালাম, এটার একটা ভাইটাল প্রশ্নই হচ্ছে এটা, যে তুমি একজন এগ্রিকালচারিস্ট হিসাবে এগ্রিকালচার সেক্টরটাকে কোন জায়গায় দেখতে চাও। হ্যাঁ, কোন জায়গায় দেখতে চাও, তখন তুমি নিজেই প্রবলেমগুলো আইডেন্টিফাই করবা। এই প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলোকে এভাবে ওভারকাম করা যেতে পারে, এই পলিসি আসতে পারে, এই ফার্মারদের লাইফটা এভাবে চেঞ্জ করা যেতে পারে। বুঝতে পেরেছো? এইভাবে লিখতে হবে। এটা ক্রিয়েটিভ কোশ্চেন। হ্যাঁ, এক্স্যাক্টলি তোমাদের ওরকম ভাবে লেখা থাকবে না, কোনো শিটেও পাবা না, কোনো কিছুতেও পাবা না। হ্যাঁ, এটা টাইম টু টাইম, যেহেতু এক একটা গভর্নমেন্টের সময় এক এক ধরনের পলিসি হয়, এক এক ধরনের নিয়ম কানুন তৈরি হয়। হ্যাঁ, বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে, বিভিন্ন ফ্যাক্টর জড়িত থাকে, সুতরাং তোমাদেরকে জেনারেলাইজ করে লিখতে হবে বাংলাদেশের এগ্রিকালচার পলিসি কেন চেঞ্জ হচ্ছে, কেন। মানে স্যার, বাংলাদেশের প্রসপেক্টে আমার যেসব কিছু মানে উঠে আসে বা যে বাধার সম্মুখীন হয়, সবকিছু আমরা স্যার তুলে ধরবো এইভাবে নিজের মতো করে, তাই না? রাইট, এক্স্যাক্টলি। ওকে স্যার। হ্যাঁ, কিন্তু একজনের সাথে আরেকজনের কপি হওয়া যাবে না, এরকম নিজের মতো করে লিখবা সবাই। যখনই দেখবো কপি পেস্ট হয়ে গেছে, একজনের সাথে আরেকজন মিলতেছে, নাম্বার কিন্তু কমে যাবে। যেহেতু অ্যাসাইনমেন্ট রিলেটেড প্রশ্ন, দুইজনের নাম্বারই তো কমে যাবে না? অবশ্যই দুইজনের নাম্বার কমে যাবে। এই জন্য এই জায়গাটায় নিজেদের নিজস্বতা দিয়ে লেখার চেষ্টা করবে। নোট করো একসাথে, সমস্যা নেই, কিন্তু লেখার সময় একদম হুবহু কপি পেস্ট হবে কেন? যদি একটা বিষয় সম্পর্কে তোমার আইডিয়া ক্লিয়ার হয়, তুমি নিজের মতো করে অবশ্যই সাজায় লিখতে পারো। তোমরা গ্রুপ করে নোট করতে পারো, অসুবিধা নেই, কিন্তু পরীক্ষার খাতায় একদম প্রথম লাইন, লাস্টের লাইন, মাঝখানের লাইন সব এক হবে কেন? হ্যাঁ, এটা হওয়া যাবে না। বুঝতে পারছো নিশ্চয়ই না কি বলতে চাইছি? আচ্ছা, ঠিক আছে, আমার একটু তাড়া আছে, আমি অফিসে যাচ্ছি। হ্যাঁ, ভালো থাকো। হ্যাঁ, নেক্সট ক্লাস সোমবারে হবে ইনশাআল্লাহ, টাইমলি। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। যেখানে পড়ছে রে ওইখানে থাকা